নমস্কার। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। বহু লোকে আমাদের কাছে কোয়েশ্চেন ছিল যারা নতুন কাপড়ের ব্যবসায় নামছে, কি কাপড়ের ব্যবসাটা কিভাবে স্টার্ট করব? আর সত্যি তাই, যে কেউ যদি নতুন ব্যবসা স্টার্ট করে নানা রকম মাথায় কোয়েশ্চেন থাকে। কি করলে কি হবে? কোথা থেকে মাল তুলতে হবে? কি মার্জিনে বিক্রি করতে হবে? কিভাবে আমি সেলটাকে বাড়াতে পারি? কিভাবে আমাদের যে স্টক আছে ওটা ডেড স্টক যেন না হয়। দেখুন, যে কোনো ব্যবসা করতে গেলে কিছু কিছু জিনিস, বেসিক জিনিস যদি ঠিকঠাক করে কন্ট্রোলে আনা যায়, আপডেট যদি ঠিকঠাক থাকা যায়, আমি আশা করি আপনার ব্যবসা কোনোদিন আপনাকে ঠকাবে না। আমি কি বললাম? আপনার ব্যবসা আপনাকে কোনোদিন ঠকাবে না, যদি সততভাবে ব্যবসাটা করা যায়। তো চলুন কিছু কিছু এই বিষয় নিয়ে আলোচনা করি। ধরুন, আপনি এই ফিল্ডে নতুন আসতে চাইছেন, ভাবছেন আমার অল্প পুঁজি আছে, খুব বেশি পুঁজি আছে, মিডিয়াম পুঁজি আছে, একটা কাপড়ের ব্যবসা স্টার্ট করব। তো এবিসিডি কি? প্রথমে আপনি যেখান থেকে ব্যবসা স্টার্ট করছেন, কথাটা ভালো করে ধরবেন। আপনি যেখান থেকে ব্যবসাটা স্টার্ট করছেন, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার দোকান হতে পারে, সেটা আপনার মল হতে পারে, সেটা আপনার অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে। ওখানে গিয়ে ভালো করে হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্কে মানে কি হয়? আপনি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলেন, কি এমনি দিয়েছিলেন না, একটু স্টাডি করেছিলেন, পড়াশোনা করেছিলেন, রেজাল্টটা কী হয়েছিল? ভালো হয়েছিল। ঠিক তাই, যে কোনো ব্যবসা, বিশেষ করে কাপড়ের ব্যবসা করতে গেলে এলাকা ভিত্তিক হিসাবে আমি যে এলাকাটায় ব্যবসাটা করব, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, যে কোনো লাইন হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক, সেখানে কাস্টমারদের দেখি কীভাবে আমি ব্যবসাটাকে ঠিকঠাক চালাতে পারবো। কিছু কিছু পয়েন্টটাকে খুব ডিপলি ধরতে হবে। যেমন ধরুন, আপনি পল্লীগ্রাম থেকে ব্যবসাটা স্টার্ট করতে চাইছেন। আপনি দেখলেন একটা পল্লীগ্রাম আছে, একটা পাড়া গ্রাম আছে, ওখানে আমি একটা নতুন কাপড়ের ব্যবসা স্টার্ট করব। কী কী খেয়াল রাখতে হবে? একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে, আপনার এলাকা ভিত্তিতে কী চাহিদা আছে। খুব দামি মাল চলছে, খুব মিডিয়াম রেঞ্জের মাল চলছে, না সস্তা মাল চলছে? যা খিদে সেই হিসাবে আপনাকে চলতে হবে, নম্বর 1। নম্বর 2, ভ্যারাইটিস রাখতে হবে। কেন গ্রামের দিকে ব্যবসায় সাধারণত কী হয়, কাস্টমাররা কী চায়? যেন এক ছাদের তলায় সব কিছু পেয়ে যায়। আমি কি বললাম? এক ছাদের তলায় যেন সব কিছু পেয়ে যাই। সেখানে যেন আন্ডারগার্মেন্টসও পাবো, সেখানে যেন বাচ্চাদেরও পাবো, সেখানে যেন বড়োদেরও পাবো। পুঁজি একটা ফ্যাক্টর থাকে। এই জন্য আমরা কি বলি, যেখান থেকে কেনাকাটা করবেন মিলিয়ে মিশিয়ে করবেন। আর বিদ্যাসাগর টেক্সটাইল এমন একটা প্রতিষ্ঠান যে এক ছাদের তলায় সব কিছু দেয়। চলুন মূল বিষয়ে ফিরে আসছি। তো এই ধরনের আপনাকে একটু ক্যালকুলেশন করে নিয়ে চলতে হবে, নম্বর 1। নম্বর 2, আপনি এবার চলে আসুন অনলাইন প্ল্যাটফর্মে। আমি অনলাইনে ব্যবসা করতে চাই, এর জন্য আপনাকে ফটোগ্রাফি খুব ভালো রাখতে হবে। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব চ্যানেল, নিজস্ব চ্যানেল বানাতে হবে। যেমন দোকান সাজানো হয়, ঠিক ওই ধরনের এগুলো পেজগুলো আপনাকে সাজাতে হবে। আর প্রচুর আপডেট উইথ প্রাইস আপনাকে আপনার কাস্টমারের সামনে প্রেজেন্টেশন দিতে হবে। আচ্ছা, সবথেকে বিষয় যেটা সবাই চিন্তাভাবনা করে, একটা কাপড়ের ব্যবসা করতে গেলে মার্জিন কী রাখতে হয়? একদম ঠিক, একটা কাপড়ের ব্যবসা করতে গেলে রিজনেবল মার্জিন কী? দেখেন, মার্জিন ক্যালকুলেশনটা যেটা আছে এলাকা ভিত্তিক হিসাবে চলে, প্রফিট অফ মার্জিন উপরে চলে। কিন্তু সাধারণত রিটেল সেকশানে 25 থেকে 45% পর্যন্ত অ্যাভারেজ চলে। এই অ্যাভারেজটা এই জন্য চলে কি, প্রত্যেকটা প্রোডাক্ট উপরে মার্জিন আলাদা থাকে। মানে সব গার্মেন্টস উপরে আলাদা আলাদা প্রফিট থাকে। ধরুন, বাচ্চাদের একটু ম্যাক্সিমাম হয়তো প্রফিট হলো। ব্র্যান্ডেড যেমন রূপা, লাক্স, ডলার, এগুলো খুব কম্পিটিশনের ব্যাপার থাকে। ধরুন আপনার 60 টাকা কিনা পড়লো, একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরুন একটা জাঙ্গি আপনার 60 টাকা কিনা পড়লো, এমআরপি ফেলা আছে 120 টাকা। এলাকা ভিত্তিতে ওটা কিন্তু কোনো কোনো জায়গায় 100 টাকাও বিক্রি হচ্ছে, 120 টাকাও বিক্রি হচ্ছে। ওর অনেক জায়গায় যারা 60 টাকা কিনছে 62 টাকাও বিক্রি করে দিচ্ছে কাস্টমার ধরার জন্য। আমি কি বললাম? কাস্টমার ধরার জন্য কিছু কিছু পলিসি ইউজ করতে হয়। সময় সময় হিসাবে আপনাকে ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্ট কি পকেট থেকে দেবেন? একদম না, ঠিক মল সিস্টেম। মার্জিন অফ প্রফিট বাড়িয়ে দিতে হবে, ওদেরকে ডিসকাউন্ট দিয়ে দিতে হবে। যেমন কি অনলাইনে হয়, অফলাইনে হয়, এগুলো নিজে থেকে আপনাকে ক্যালকুলেশন বার করতে হবে। তারপরে কাস্টমার এলে তাদের গিফট দেওয়া, তাদেরকে আকর্ষণীয় গিফট দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার রাখা, কিছু কিছু পয়েন্ট আছে যার উপরেও আপনি যদি ঠিকঠাক মেনটেন করে চলেন, তাহলে আপনাকে ব্যবসা করতে কোনো রকম অসুবিধে হবে না। আমরা এই যে কথাগুলো বলছি না, আমাদের কাছে ধরুন কি 20 বছর পুরনো ব্যবসায়ী, কি 30 বছর পুরনো ব্যবসায়ী, কি 2 বছর পুরনো ব্যবসায়ী, অনেকে নতুন ব্যবসায়ীরাও আছে। তো তাদের সাথ থেকে সব আলোচনা আমরা করি যে ভাই, আজকে যে আপনার 30 বছরের ব্যবসা, কী করলে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন? তো সবথেকে বেশি কথা যেটা বেরিয়ে চলে এসেছে, মানে ম্যাক্সিমাম দোকানদাররা একটাই কথা বলে কি, নম্বর 1, আপনাকে কাস্টমারের সাথে ব্যবহার ভালো রাখতে হবে। নম্বর 2, কাস্টমার যা বায়না করছে ওটা ঠিকঠাক আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। নম্বর 3, প্রাইস ঠিক রাখতে হবে। এই 3টা হচ্ছে মূলমন্ত্র। এটা যদি ঠিকঠাক আপনি নিজের ব্যবসাতে ক্যালকুলেশন করতে পারেন, আপনার ব্যবসা খুব সুন্দরভাবে চলবে। আর ব্যবসা মূলমন্ত্র হচ্ছে এটা, ফার্স্ট
আপনাকে কাস্টমারের সাথে ব্যবহার ভালো রাখতে হবে, প্রোডাক্ট দিতে হবে, প্রাইস ঠিক রাখতে হবে। এছাড়া আপনি যেখানে ব্যবসাটা করছেন সেই জায়গাটাকে বেশ সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। আমি কি বললাম? সেই জায়গাটা বেশ সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। আর্টিকেল যে প্রেজেন্টেশন করছেন সময় হিসাবে ওটা পাল্টাতে হবে। যে কোনো আর্টিকেল 2 দিন থেকে 3 দিন বেশি ঝুলিয়ে রাখবেন না। কারণটা কি, ধুলো লাগলে নষ্ট হয়। এই জন্য 2 দিন থেকে 3 দিন বেশি ওটা চেঞ্জ করে দেবেন। আর বেশিরভাগ সময় দেখবেন যেমন আপনি দোকানটাকে নিজে যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, আপনার ব্যবসায় সেভাবে সুন্দরভাবে সাজানো গোছানোই চলবে। অনেক জিনিস আছে, নেক্সট ভিডিওতে এগুলো ব্যাপার নিয়ে আরও আলোচনা করব। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন, এই ভিডিওটা আপনার জন্য লাভবান হলো কি না অবশ্যই জানাবেন। আর কি কি সমস্যা আছে, আপনি যে ব্যবসা করতে চাইছেন কি কি সমস্যা আপনি ফেস করছেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, কিংবা আপনাদের স্ক্রিনে যে নম্বরটা চলছে ওখানে যোগাযোগ করুন। ডেফিনেটলি নেক্সট ভিডিও তার উপরেও বানাবো। দরকার হলে যারা পুরনো ব্যবসা তাদেরকে নিয়েও আসবো, তাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো কি তারা কীভাবে আজকে এত বড় বড় প্ল্যাটফর্মগুলো দাঁড় করাতে পেরেছে। কারণটা কি, যারা নতুন ব্যবসায়ী ফিল্ডে আছে তারা প্রচুর হেল্প পাবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।